আজ ২০২৬ সাল। শহরের এই মডিউলার কিচেনে যখন চিমনি চলে তখন সব ধোঁয়া আর গন্ধ শুষে নেয়। ডাইনিং টেবিলে সাজানো থাকে দামি সিরামিকের থালা, অনলাইনে অর্ডার করা নামি রেস্তোরাঁ থেকে আসা বিরিয়ানি কিংবা কন্টিনেন্টাল খাবার। কিন্তু খেতে বসলে কেন জানি সেই তৃপ্তিটা আসে না। আজ আমি নিলয়, ব্যস্ত এক কর্পোরেট মানুষ, কিন্তু চোখ বন্ধ করলেই আমি সেই মাটির বারান্দায় বসে থাকা ছোট ছেলেটা হয়ে যাই, যার কানে বাজে মায়ের চুড়ির রিনঝিন শব্দ আর নাকে ভাসে সোনাঝুরি গ্রামের সেই কাঠের উনুনে রান্না হওয়া ধোঁয়াটে সুবাস। মায়ের হাতের রান্না মানে শুধু মশলার কারসাজি ছিল না, ওটা ছিল অভাবের দিনেও রাজকীয় এক ভোজ। আজ সেই হেঁসেল ঘরের গল্প বলবো, যা আমার যান্ত্রিক জীবনের সবথেকে বড় রসদ। সোনাঝুরিতে আমাদের দিন শুরু হতো খুব ভোরে। মা যখন উঠোন ঝাড় দিয়ে গোবর জলে লেপতেন, তখন থেকেই শুরু হতো রান্নার আয়োজন। শীতের সকালে কিংবা গরমের প্রহরে সকালের জলখাবার ছিল এক অমোঘ আকর্ষণ। মা আগের রাতের বেঁচে যাওয়া ভাতে জল দিয়ে রাখতেন, সেই পান্তা ভাত। মা উনুনের ছাইয়ের ভেতর ফেলে রাখতেন কয়েকটা শুকনো লঙ্কা। সেই পোড়া লঙ্কার গন্ধ আর সর্ষের তেলের ঝাঁজ যখন পান্তার সাথে মিশত, তখন মনে হতো পৃথিবীর সবথেকে দামি ব্রেকফাস্ট আমার পাতে। মা সাথে দিতেন একটু কাঁচা পেঁয়াজ আর নুন। মা যখন পরম মমতায় সেই পান্তা মেখে আমার মুখে তুলে দিতেন, তখন চৈত্র মাসের সেই তপ্ত সকালটাও যেন শীতল হয়ে যেত। মা বলতেন, ভালো করে খা বাপ, তবেই তো শরীরে বল পাবে। আজ শহরের 5 স্টার হোটেলের বুফেতেও সেই পোড়া লঙ্কার গন্ধটা কেন জানি খুঁজে পাই না। আমাদের সোনাঝুরির বাড়ির চারপাশটা ছিল এক জীবন্ত বাজার। বাজারের ব্যাগের ওপর আমাদের নির্ভর করতে হতো না। বাড়ির ঠিক পেছনেই ছিল মায়ের সযত্নে গড়ে তোলা সবজি বাগান। সেখানে মাচায় ঝুলত ডাগর ডাগর লাউ, কুমড়ো। মাটির কাছাকাছি ফলত বেগুন, লঙ্কা আর শিম। সকালে ঘুম থেকে উঠেই দেখতাম মা ঝুড়ি হাতে বাগানে গিয়েছেন। শিশির ভেজা ডগা থেকে ছিঁড়ে আনতেন টাটকা পালং শাক বা লাল শাক। মায়ের সেই বাগানের প্রতিটি গাছ যেন আমাদের পরিবারের সদস্য ছিল। মা যখন কচি একটা লাউ পেড়ে আনতেন, তখন তার গায়ে লেগে থাকা রোয়াগুলো রোদে ঝিকমিক করত। সেই টাটকা সবজির যে স্বাদ, তা আজ শহরের কোল্ড স্টোরেজের সবজিতে কল্পনাও করা যায় না। মা বলতেন, মাটি থেকে ছিঁড়ে সরাসরি উনুনে যা যায় তারই আসল পুষ্টি। মায়ের হাতে কোনো কিছুই ফেলনা ছিল না। যা আমরা আবর্জনা ভেবে ফেলে দিতাম, মা তা দিয়েই তৈরি করতেন রাজকীয় সব পদ। লাউয়ের খোসা ও আলু ভাজা। মা যখন লাউয়ের ডাল রাঁধতেন, তখন লাউয়ের সবুজ খোসাগুলো খুব মিহি করে কুচিয়ে নিতেন। মাটির উনুনে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিতেন। তারপর সেই কুচনো খোসাগুলো নুন আর হলুদ দিয়ে ভাজতেন। সেই মচমচে খোসা ভাজা দিয়ে যখন এক থালা গরম ভাত মাখতাম, তখন মনে হতো পৃথিবীর সবথেকে দামি বিলাসিতা বোধহয় এটাই। কুমড়ো ফুলের মুচমুচে বড়া। বর্ষার সকালে যখন বাগানে বড় বড় হলুদ কুমড়ো ফুল ফুটত, মা সেগুলো যত্ন করে তুলে আনতেন। ফুলের ভেতরের রেণু ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতেন। তারপর চালের গুঁড়ো, কালো জিরে, সামান্য লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটা ঘন ব্যাটার বানাতেন। টকবগে গরম তেলে সেই ফুলগুলো চুবিয়ে যখন ভাজতেন, তখন যে মচমচে শব্দ হতো, তাতেই আমাদের খিদে দ্বিগুণ হয়ে যেত। কামড় দিলে ভেতরটা নরম আর বাইরেটা কুড়মুড়ে, এই স্বাদ আজও ভুলিনি। কচু শাক ও ইলিশের মাথা। আমাদের বাগানের এক কোণে জংলা জায়গায় বড় বড় মানকচু আর ওল কচু হতো। মা সেই কচু শাক কেটে এনে সেদ্ধ করে নিতেন। তারপর সর্ষের তেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তাতে ভেজে রাখা ইলিশ মাছের মাথা গুঁড়ো করে মিশিয়ে দিতেন। সামান্য লবণ আর প্রচুর কাঁচা লঙ্কা, এই ছিল উপকরণ। কিন্তু সেই কচু শাকের যে স্বাদ, তা একাই এক থালা ভাত শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। থোর ছেচকি ও বড়ি। কলার কাঁধি কাটার পর মা সেই কলার থোর বা ভেতরের সাদা অংশটা কুচিয়ে নিতেন। তাতে বাড়ির তৈরি ডালের বড়ি ভেজে গুঁড়ো করে মিশিয়ে দিতেন।
থোড়ের সেই মিষ্টি ভাব আর বড়ির মচমচে স্বাদ মিলেমিশে একাকার হয়ে যেত। বিশ্বাস করবে কিনা জানি না, মা আলুর খোসাগুলো ফেলতেন না। সেগুলো সেদ্ধ করে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে শিলে বেটে নিতেন। তারপর সর্ষের তেলে ভেজে একটা ভর্তা বানাতেন। সেই পদটা দিয়ে ভাত খাওয়া শুরু করলে মনে হতো আর কিছুই লাগবে না। কলার মোচার ঘণ্ট। আমাদের বাড়ির কলাবাগান থেকে মোচা পেড়ে আনা হতো। মা ঘণ্টার পর ঘণ্টা বসে সেই মোচা কুচাতেন। তারপর তাতে ডালের বুড়ি আর নারকেল কোড়া দিয়ে এক অদ্ভুত পদ রাঁধতেন। নিরামিষ হলেও সেই রান্নার গন্ধে মাছ মাংস হার মানত। সোনাঝুরির সেই দিনগুলোতে আমাদের গোয়ালে ছিল দুটো গরু, লালু আর লক্ষ্মী। ভোরে যখন রাখাল কাকা দুধ দুইতেন, তখন সেই বালতিতে পড়া দুধের ঝমঝম শব্দ আমার ঘুমের আমেজ ভাঙত। এক বালতি টাটকা ফেনা ওঠা খাঁটি দুধ রান্নাঘরে আসত। মা সেই দুধ জাল দিতেন কাঠের উনুনে। জাল দিতে দিতে যখন দুধের ওপর ইঞ্চিখানেক পুরু হলুদ রঙের সর পড়ত, মা সেই সরটুকু তুলে আমার পাতে ভাতের সাথে দিতেন। একটু চিনি আর সেই দুধের সর, ব্যাস আমার সকালটা সার্থক। মা বলতেন, খাঁটি দুধের সর খেলে বুদ্ধি বাড়ে। আজ শহরের প্যাকেটজাত দুধে সেই ফেনা বা সরের দেখা পাওয়া আকাশকুসুম কল্পনা। মাঝে মাঝে বাবা বাজার থেকে লেবু নিয়ে আসতেন ছানা কাটানোর জন্যে। মা সেই ছানা কাপড় দিয়ে ছেঁকে জল ঝরিয়ে বানাতেন ছানার সন্দেশ। এলাচের গন্ধ আর নলেন গুড় দিয়ে যখন সেই সন্দেশ পাকাতেন, সারা বাড়ি মম করত। শীতের বিকেলে মা বানাতেন দুধ পুলি। চালের গুঁড়োর পিঠার ভেতরে নারকেলের পুর দিয়ে সেগুলো যখন ঘন দুধে সেদ্ধ হতো, তখন সেই ঝোলটা হয়ে যেত কালচে ক্রিম রঙের। মা তাতে দিতেন আসল খেজুরের পাটালি গুড়। বাটি ভর্তি সেই দুধ পুলি নিয়ে যখন কম্বলের নিচে বসতাম, তখন মনে হতো আমিই পৃথিবীর সবথেকে সুখী মানুষ। এছাড়া ছিল মায়ের হাতের ক্ষীর। দুধ জাল দিতে দিতে যখন একদম ঘন হয়ে লালচে হয়ে আসত, মা তাতে দিতেন এলাচ আর তেজপাতা। সেই ক্ষীরের স্বাদ রেস্তোরাঁ কেন, কোনো নামি মিষ্টির দোকানেও আজ আর পাওয়া যায় না। আমাদের রান্নাঘরটা ছিল মাটির দেওয়ালের আর খড়ের চালের। মা সেখানে বসে এক মনে মশলা বাটতেন শিলে। শিল নোড়ান সেই ঘস ঘস শব্দ ছিল আমাদের দুপুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক। মা কখনো কেনা গুঁড়ো মশলা ব্যবহার করতেন না। জিরে, ধনে, শুকনো লঙ্কা সব নিজের হাতে বাটতেন। মা যখন গরম তেলে তেজপাতা আর কালোজিরে ফোড়ন দিতেন, তখন সেই গন্ধে সারা পাড়া মম করত। আমাদের বাড়ির পেছনের পুকুর থেকে বাবা মাছ ধরে আনতেন। মা সেই টাটকা মাছের ঝোল রাঁধতেন আলু আর বড়ি দিয়ে। সেই পাতলা ঝোলের ওপর যখন ধনেপাতা কুচি ছিটিয়ে দিতেন, তখন মনে হতো অমৃতের স্বাদ বোধহয় এমনই। মাঝে মাঝে আকাশ আর চপল এসে জুটত। মা আমাদের সবাইকে সার দিয়ে বসিয়ে দিতেন মাটির বারান্দায়। কলার পাতা কেটে আনা হতো। মা সেই গরম ধোঁয়া ওঠা ভাতের ওপর যখন এক চামচ গাওয়া ঘি দিয়ে দিতেন, তখন মনে হতো এর চেয়ে বড় বিলাসিতা আর কিছু হতে পারে না। মা নিজে না খেয়ে আমাদের দিকে তাকিয়ে থাকতেন। আমাদের খাওয়া দেখে তার চোখে যে তৃপ্তি ফুটে উঠত, তা আজ বুঝি। ওটাই ছিল রান্নার আসল মশলা। কালবৈশাখীর কথা তো আগেই বলেছি। বৃষ্টির দিনে মায়ের হাতের রান্নার রূপটাই বদলে যেত। যখন বাইরে মেঘ ডাকত আর টিনের চালে বৃষ্টির উন্মাদনা চলত, মা তখন হেসেল ঘরে বড় হাঁড়ি বসাতেন। বৃষ্টির দিন মানেই ছিল আতপ চান আর সোনা মুগ ডালের খিচুড়ি। মা খিচুড়িতে দিতেন বাগানের টাটকা সবজি, ফুলকপি, আলু আর মটরশুঁটি। কিন্তু সেই খিচুড়ির আসল সঙ্গী ছিল বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। মা যখন কড়াইয়ে মাছ ভাজতেন, সেই মচমচে গন্ধ বৃষ্টির শব্দের সাথে মিলে এক অদ্ভুত মায়া তৈরি করত। লণ্ঠনের মৃদু আলোয় সবাই মিলে গোল হয়ে বসে সেই গরম খিচুড়ি খাওয়ার স্মৃতি আজও আমার মনের অ্যালবামে সোনালি ফ্রেমে বাঁধানো। বাবা বলতেন,
এমন খিচুড়ি বোধহয় স্বর্গের অপ্সরালের রান্নাতেও পাওয়া যাবে না। মা শুধু হাসতেন। 90 দশকের সব দিন সমান ছিল না। কখনো ঘরে চাল কম থাকত, কখনো আনাজপাতি, কিন্তু মায়ের হাতের জাদুতে সেই অভাবও ধরা পড়ত না। মা জানতেন কিভাবে এক মুঠো চাল আর কটা আলু দিয়ে পুরো পরিবারের মন ভরাতে হয়। যখন বাজারে যাওয়ার পয়সা থাকত না, মা বাগান থেকে পেঁপে পেড়ে ডাল দিয়ে রেঁধে ফেলতেন। সেই সাদামাটা রান্নার স্বাদ যে কতটা গভীর হতে পারে তা আজ এসি রুমে বসে ভাবলে অবাক লাগে। মা আমাদের কখনো বুঝতে দিতেন না যে ঘরে টান পড়েছে। মায়ের হাতের রান্না ছিল আমাদের জীবনের সবথেকে বড় নিরাপত্তা। শীতকাল মানেই ছিল পিঠার উৎসব। পৌষ সংক্রান্তিতে মায়ের হেসেল ঘর হয়ে উঠত এক জাদুর কারখানা। সারা রাত জেগে মা চালের গুঁড়ো করতেন। কাঠের উনুনের উপর বসত মাটির ছাঁচ, ভাপা পিঠা, পাটিসাপটা আর দুধে ভেজানো পুলি পিঠা। মা যখন খেজুর গুড়ের নলেন রসে পিঠাগুলো ভেজাতেন, সারা গ্রাম সেই গন্ধে ম ম করত। আমরা সব ভাইবোন উনুনের পাশে বসে থাকতাম গরম গরম পিঠার আশায়। মা গরম পিঠাটা ফুঁ দিয়ে ঠান্ডা করে আমাদের মুখে তুলে দিতেন। কুয়াশা ভেজা ভোরে মায়ের সেই উষ্ণ হাতের ছোঁয়া আর মিষ্টির ঘ্রাণ, এটাই ছিল আমাদের শীতের সংজ্ঞা। মা বলতেন, সবাই মন ভরে খা, তবেই তো শীতটা সার্থক হবে। চৈত্র বৈশাখ মানেই তো কালবৈশাখীর পর আম কুড়োনো। মা সেই কুড়িয়ানা কাঁচা আম দিয়ে রাঁধতেন আমের ডাল আর আমের চাটনি। তপ্ত দুপুরে ভাতের শেষে সেই টক আমের ডাল যেন অমৃতের মতো লাগত। মা আমের চাটনিতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার একটা সুন্দর ব্যালেন্স করতেন। আমরা বাটি চেটে সেই চাটনি খেতাম। মা হাসতেন আর বলতেন, দাঁত টক হয়ে গেল তো নিলয়, এবার একটু ঘুমিয়ে নে। মায়ের সেই শাসনেও যেন এক অদ্ভুত মিষ্টতা ছিল। আজ আমি অনেক নামিদামি রেস্তোরাঁয় খেয়েছি। থাইল্যান্ডের স্যুপ থেকে ইটালিয়ান পাস্তা সবই চেখে দেখেছি, কিন্তু কেন জানি সেই তৃপ্তি পাই না। আসলে রেস্তোরাঁতে রন্ধনশিল্পী থাকেন, কিন্তু মা থাকেন না। মায়ের রান্নায় যে স্নেহ, যে মমতা আর যে নীরব ত্যাগ মিশে থাকে, তা কোনো দামি মশলা দিয়ে কেনা সম্ভব নয়। মায়ের হাতের রান্না আমাদের শুধু পুষ্টি দেয়নি, দিয়েছে লড়াই করার শক্তি, শিখিয়েছে কিভাবে অল্পতেও সুখী হতে হয়। আজ এই যান্ত্রিক জীবনেও যখন আমি খুব একা বোধ করি, তখন মায়ের কোনো এক বিশেষ পদের স্বাদ মনে পড়ে। সেই স্বাদই আমাকে মনে করিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি, আমার শিকড় কোথায়।